থাকবে না লাল সবুজ বাতি, জিরো ট্রাফিক যুগে প্রবেশ করবে ঢাকা। জ্বালানি সংকটে স্থবির বাইকের বাজার, বিক্রিতে রেকর্ড পতন। আজ থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি। ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। এবং সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল কেকেআর। আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ভাবুন, ঢাকার ব্যস্ত সড়কে নেই কোনো লাল হলুদ সবুজ বাতির অপেক্ষা, থামাহীন নির্বিঘ্ন যান চলাচল। স্বপ্নের মতো শোনালেও জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে সেই বাস্তবতায় গড়তে যাচ্ছে সরকার। যানজটে জর্জরিত রাজধানী এবার প্রবেশ করতে পারে এক নতুন ট্রাফিক ব্যবস্থাপনার যুগে। তহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। ভাবুন তো, এমন শহরে আপনার বাস যেখানে সড়কে নেই লাল হলুদ সবুজ বাতির অপেক্ষা, সম্পূর্ণ সিগন্যাল মুক্ত নিরবিচ্ছিন্ন যান চলাচলের একটি শহর। রাজধানী ঢাকা শহরে বাস করে এই ভাবনা স্বপ্ন মনে হলেও সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সরকার। যানজটের এই নগরী এবার প্রবেশ করতে যাচ্ছে নতুন যুগে। জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট নামে একটি প্রকল্প নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী ঢাকার উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম বরাবর মোট ১০৫ কিলোমিটার সড়ককে সংযুক্ত করে একটি এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই রুটে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল থাকবে না, ফলে যানবাহন একবার প্রবেশ করলে থামা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবে। আর ১০৫ কিলোমিটার রাস্তা বাদে বাকি রোডগুলোতে অটোমেটেড ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগন্যাল দ্বারা পরিচালিত হবে। মূলত জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্টে কোনো ট্রাফিক সিগন্যাল থাকবে না। ১০৫ কিলোমিটার এক্সপ্রেসওয়েতে কানেক্টিভিটি থাকবে। পথচারী ও ধীরগতি যানবাহনের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। মোট রাস্তা হবে ১০৫ কিলোমিটার, যাতে ইন্টারসেকশন থাকবে ৮০টি। এই প্রকল্পে অবকাঠামো প্রয়োজন ৪৩টি, যার মধ্যে ৬টি রয়েছে। নতুন নির্মাণ প্রয়োজন ৩৭টি, তবে ন্যূনতম ৩০টি হলেও চালু সম্ভব। এই অবকাঠামো খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২,৬৭২ কোটি ১৬ লাখ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সিস্টেমে যান চলাচল হবে নির্বিঘ্ন, নিরবিচ্ছিন্ন এবং বাধাহীন। তারা বলছেন, জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট বাস্তবায়ন হলে ঢাকা শহরে আর দীর্ঘ যানজটের সৃষ্টি হবে না। আগে যেখানে ১ ঘন্টা যেতে লাগত, এই প্রকল্প বাস্তবায়িত হলে সময় লাগতে পারে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মতো। এছাড়াও যানজট কমাতে সরকারের কিছু দীর্ঘমেয়াদী প্রস্তাবনাও রয়েছে। এর মধ্যে রয়েছে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা, মহানগরের ভেতরে থাকা আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা, সিটি সার্ভিস চালু করা, শহরের অভ্যন্তরে আন্তজেলা বাস চলাচল বন্ধ করা সহ দিনের বেলায় বন্ধ থাকবে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল। সেই সঙ্গে চালু করা হবে ইলেকট্রনিক টোল কানেকশন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের মোটরসাইকেল বাজারে। কমেছে বিক্রি আর ক্রেতার আগ্রহও। আর শোরুম জুড়ে এখন যেন শুধুই অপেক্ষার প্রহর। ডিলাররা বলছেন, আগে প্রতি মাসে যেখানে ৫০ থেকে ৬০টি বাইক বিক্রি হতো, এখন তা নেমে এসেছে ২০টির নিচে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেই দেশে তৈরি হয়েছে এই সংকট বলছেন বিশ্লেষকরা। ফারহান কাউসারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। এবার জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের মোটরসাইকেল বাজারে। যেখানে ঈদকে ঘিরে প্রতি বছর মোটরসাইকেল বিক্রিতে দেখা যেত বাড়তি গতি, এবার সে চিত্র একেবারেই ভিন্ন। তথ্য বলছে, ঢাকায় চলতি মার্চ মাসে মোটরসাইকেল বিক্রি হয়েছে প্রায় ১৪,০০০, অথচ গত বছরের একই ঈদ মৌসুমে বিক্রি হয়েছিল ২৬,০০০-এরও বেশি। যুদ্ধের পরিস্থিতির কারণে তেলের যে প্রভাবটা এটা আমাদের এই মোটরসাইকেল বিজনেসে বেশ ভালো একটা প্রভাব পড়ছে। প্রায় 50% আপনার প্রভাব পড়েছে
যুদ্ধ পরিস্থিতির ফলে। ডিলাররা বলছেন, আগে প্রতি মাসে যেখানে 50 থেকে 60টি বাইক বিক্রি হতো, এখন তা নেমে এসেছে 20টির নিচে। আমাদের ধরেন আপনি মান্থলি আমরা 60 বা 80 পর্যন্ত বাইক সেল করি পার ইউনিট আর কি। তো এই ইস্যুটা, এই তেলের ইস্যুর পর থেকে ধরেন ওটা এখন মান্থলি চলে আসছে 20 ইউনিট, বা কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে 15 ইউনিটও হয়ে যাচ্ছে। মানে যে কারণ হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আমাদের বাইকগুলো হচ্ছে বিল্ডই হচ্ছে আপনার পুরো ফুয়েলের উপরে ডিপেন্ড করে। তো এখন ফুয়েলের সাপ্লাই কম, বাইকাররাও রাস্তায় কমই করতেছে, তেল আবার অ্যাভেলেবেল পাচ্ছে না। ডিলাররা বলছেন, ক্রেতারা শোরুমে এলেও সিদ্ধান্ত বদলাচ্ছেন শেষ মুহূর্তে, কারণ বাইক কিনলেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না সহজে। অনেকে এমন হয়েছে যে টাকা নিয়ে আসে বাট বাইক নিচ্ছেন, বলছে আমি তেল কোথা থেকে নিব, মানে একেবারেই সেল ডাউন হয়ে গেছে। মানে আমাদের অলরেডি বৈশাখী অফার চলতেছে, তো আমরা আরও বিভিন্নভাবে কাস্টমারকে উদ্বুদ্ধ করি গাড়ি পারচেস করার জন্য। মানে অফার টফার দিয়েও কোনো কাজ হচ্ছে না, সোজা হিসাব মানে তেলের কারণে একেবারে আমাদের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বাইক সেল একেবারেই ডাউন। বর্তমানে অনেক এলাকায় মোটরসাইকেলের জন্য দৈনিক মাত্র 2 লিটার পর্যন্ত জ্বালানি সরবরাহ সীমাবদ্ধ করা হয়েছে। ফলে নতুন বাইক কেনার আগ্রহ কমছে স্বাভাবিকভাবেই। শুধু বিক্রিই নয়, বাইক সার্ভিসিং এর সাথে জড়িত মেকানিকরা বলছেন, আগে যেখানে দিনে 50টার বেশি বাইক সার্ভিসিং হতো, এখন 15টিরও কম বাইক সার্ভিসিং হচ্ছে। বর্তমানে ফুয়েল কোয়ালিটির যে দুর্দশা, এই দুর্দশা আমাদের সার্ভিস সেন্টারে রেগুলার বাইক ইনকামিং আগে ছিল 50টা, এখন সেটা 15 থেকে 20টাতে নেমে গিয়েছে। সাথে বাজে কোয়ালিটির ফুয়েলের কারণে বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম এবং ইঞ্জিনের বিভিন্ন ধরনের পার্টসের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেই দেশে তৈরি হয়েছে এই সংকট, আর এর প্রভাব পড়ছে পরিবহন থেকে মোটরসাইকেল বাজার সবখানেই। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে বাইক বাজারে আরো বড় থাকার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে তেল সংকট কাটলেই আবারও চাকা ঘুরবে, এই আশাতেই অপেক্ষায় বাজার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সারা দেশে আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। চলতি মাসের বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বাড়ানো হবে। রোববার বিপিসির পরিচালক মোহাম্মদ সাবেত আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, চলমান সংকট বিবেচনায় সোমবার থেকে জ্বালানির সরবরাহ বাড়ানো হবে। এর মধ্যে ডিজেল 10%, পেট্রোল 10% এবং অকটেন 20% বাড়তি সরবরাহ দেয়া হবে। এদিকে গেল 18 এপ্রিল জ্বালানির দাম বাড়ানো হয়েছে। ডিজেলের দাম 100 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 115 টাকা, কেরোসিন 112 থেকে 130 টাকা, পেট্রোল 116 থেকে 135 টাকা এবং অকটেন 120 থেকে 140 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বাংলাদেশকে টপকে আবারও তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। 2025 সালের রপ্তানিতে খুব সামান্য ব্যবধানে পিছিয়ে পড়লেও এটি বৈশ্বিক প্রতিযোগিতায় বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। একদিকে দীর্ঘ লিড টাইম, সীমিত পণ্যের উপর নির্ভরতা এবং অবকাঠামোগত চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের বৈচিত্র্য, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে থাকার কারণেই ভিয়েতনাম এই অবস্থান দখল করেছে। ইব্রাহিম হোসেন অভির পাঠানো তথ্যে বিস্তারিত জাগো এক্স রিপোর্টে। বাংলাদেশকে টপকে আবারও তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। বৈশ্বিক বাজারে দীর্ঘদিন ধরে চীনের পরেই বাংলাদেশের অবস্থান ছিল, কিন্তু 2025 সালে সেই অবস্থান হাতছাড়া হয়েছে। সাম্প্রতিক তথ্য বলছে, 2025 সালে বাংলাদেশ যেখানে $38.82 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে, সেখানে ভিয়েতনাম রপ্তানি করেছে $39.64 বিলিয়ন। অর্থাৎ মাত্র $817 মিলিয়ন ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এটি অবশ্য প্রথমবার নয়, 2020 সালেও একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছিল ভিয়েতনাম। যদিও পরবর্তী কয়েক বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও 2025 সালে আবারও ছন্দপতন ঘটেছে। প্রশ্ন হলো, কেন এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম? বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েতনামের সবচেয়ে বড় শক্তি তাদের পণ্যের বৈচিত্র্য। তারা শুধু বেসিক পোশাকেই সীমাবদ্ধ নয়, বরং উচ্চ মূল্যের ও উন্নত মানের পোশাক উৎপাদনে জোর দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ এখনো সীমিত কিছু পণ্যের উপর নির্ভরশীল। আরেকটি বড় কারণ লিড টাইম।
ভিয়েতনাম যেখানে এক সপ্তাহে কাঁচামাল সংগ্রহ করতে পারে, সেখানে বাংলাদেশের লাগে প্রায় 1 মাস। ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দ্রুত সরবরাহে পিছিয়ে পড়ছে দেশ। শুধু তাই নয়, ভিয়েতনামে রয়েছে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি। এতে তারা বৈশ্বিক বাজারে বাড়তি সুবিধা পাচ্ছে। বিপরীতে বাংলাদেশকে লড়তে হচ্ছে উচ্চ উৎপাদন খরচ, জ্বালানি সংকট এবং সীমিত প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভিয়েতনামের জন্য সুযোগ তৈরি করেছে, যা তারা কাজে লাগাতে পেরেছে। বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি নিতে পারেনি। তবে সবকিছুর পরও আশার কথা আছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এখনো বড় সম্ভাবনা রয়েছে। অবকাঠামো উন্নয়ন, ম্যানমেড ফাইবারে বিনিয়োগ এবং উচ্চমূল্য সংযোজিত পণ্যের দিকে ঝুঁকলেই আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। বিদেশি বিনিয়োগও এখানে বড় ভূমিকা রাখতে পারে, কারণ এটি শুধু অর্থ নয়, প্রযুক্তি ও দক্ষতা নিয়ে আসে, যা শিল্পকে আধুনিক করে তোলে। সব মিলে বলা যায়, প্রতিযোগিতা এখন আর শুধু কম খরচের নয়, এটি দক্ষতা, গতি এবং বৈচিত্র্যের লড়াই। এই লড়াইয়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে দ্রুত কৌশল বদলাতে হবে, নইলে বৈশ্বিক পোশাক বাজারে অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজধানীর ব্যস্ত নগর জীবনের মাঝে প্রতি শুক্রবার জমে ওঠে এক ভিন্নধর্মী বাজার, পুরনো গাড়ির হাট। সারি সারি গাড়ি, সামনে টানানো বিস্তারিত তথ্য আর ক্রেতা বিক্রেতার সরাসরি আলাপ। সব মিলিয়ে এটি এখন মধ্যবিত্তের নাগালে মানসম্মত গাড়ি কেনার এক আস্থার জায়গা হয়ে উঠেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালী বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি $96.85 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও 6.4% বেড়ে ব্যারেল প্রতি $87.88 দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, ইরান সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরস্পর বিরোধী তথ্য এবং হরমুজ প্রণালীর সাম্প্রতিক বন্ধ হওয়ার খবর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বের জ্বালানি তেল সরবরাহের পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যে কোনো বাধা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। ওমান উপসাগরে তুস্কা নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল সামরিক সদর দপ্তর জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ওমান সাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালায়। বিবৃতিতে এ ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা আখ্যা দিয়ে বলা হয়, মার্কিন বাহিনী গুলি চালিয়ে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয় এবং মেরিন সেনা মোতায়েন করে সেটি জব্দ করে। ইরান অভিযোগ করে এ হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল এবং আন্তর্জাতিক আইন বিরোধী। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এ ঘটনায় শিগগির উপযুক্ত জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তাসনিম জানিয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ কোনো আলোচনা হবে না। প্রতিবেদনে বলা হয়, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানে নেই। গেল 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নৌ অবরোধ কার্যকর করে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বন্দর থেকে আসা যাওয়া জাহাজের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই নৌ অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $400 মিলিয়ন বা $40 কোটি রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।
পাকিস্তানে দ্বিতীয় দফায় ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ভ্যান্সের পাকিস্তান সফরে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। অথচ এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এবার পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স। রোববার সকালের দিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তেহরানের সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলকে পাঠাচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যার দিকে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ইসলামাবাদে পৌঁছাবেন। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, গতবার ব্যর্থ হওয়া আলোচনার নেতৃত্ব দেয়া ভ্যান্স এবার যাচ্ছেন না। দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি চমৎকার মানুষ, কিন্তু এই মন্তব্যের পরপরই হোয়াইট হাউস অবস্থান পরিবর্তন করে। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এই আলোচনায় যোগ দেবেন। গত 11-12 এপ্রিলের বৈঠকেও এই 3 জন উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আগের 6 ম্যাচে অর্জন মাত্র একটি পয়েন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি ভেসেছিল বৃষ্টিতে, যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল এবং নিজেদের ঝুলিতে একটি পয়েন্ট অর্জন করেছিল কলকাতা নাইট রাইডার্স। এছাড়া দলটির মাঠে নামা মানেই ছিল যেন পরাজয়। অবশেষে নিজেদের 7ম ম্যাচে এসে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল কেকেআর। বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে হারিয়েছে কলকাতার দলটি। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস 9 উইকেটে হারিয়ে 155 রান সংগ্রহ করেছিল। জবাব দিতে নেমে রিঙ্কু সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে 6 উইকেট হারিয়ে 2 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় কেকেআর। টস জিতে ব্যাট করতে নেমে রাজস্থান সংগ্রহ করে 9 উইকেট হারিয়ে 155 রান। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন 29 বলে 39 রান। বৈভব সূর্যবংশী 28 বলে করেন সর্বোচ্চ 46 রান। 6টি বাউন্ডারি ও 2টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া 15 রান করেন শিমরন হেটমায়ার। জবাব দিতে নেমে কেকেআর শুরুতেই খেই হারাতে থাকেন। ওই ওপেনার আউট হন 0 রানে। তবে ক্যামেরন গ্রিন 27, রোভম্যান পাওয়েল 23, রিঙ্ক সিং অপরাজিত 53 এবং অনুকল রায় 16 বলে অপরাজিত 29 রান করে কেকেআরকে প্রথম জয় এনে দেয়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। থাকবে না লাল সবুজ বাতি, জিরো ট্রাফিক জোনে প্রবেশ করবে ঢাকা। জ্বালানি সংকটে স্থবির বাইকের বাজার, বিক্রেতার রেকর্ড পতন। আজ থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি। ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। এবং 7ম ম্যাচে এসে প্রথম জয়ে দেখা পেল কেকেআর। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।